কি কারণে কেন প্রয়োজন হবে সেকেন্ড রিপাবলিক সেটি একটি বিষয়, আর নতুন দলের প্রথম কাজ কি? আচ্ছা, ভাই বলেছেন, তবে আমি যেটা বলতে চাই যে আমাদের যেই সংবিধান, সেখানে যে চারটি মূলধারা জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু গঠিত হয়েছিল যখন সেটাকে আসলে আমরা বলতে চাই যে মানে মুজিবীয় একটি জায়গা থেকে আমরা সেই জায়গাটা বলি সংবিধান, মুজিবীয় সংবিধান। এবং সেই জায়গাটার একটা দলেরই ছিল এই সংবিধান, একে বিভিন্ন দল পরবর্তীতে ব্যবহার করেছে। এবং বিগত 17 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার কীভাবে এই সংবিধানকে ব্যবহার করেছে। আমরা যদি মানে সংবিধানের 46 নম্বর অনুচ্ছেদে যাই, সেখানে দেখব যে রাষ্ট্রের প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো ব্যক্তির যে কোনো কাজ তারা ভ্যালিড করতে পারে। এবং এই ধারা দিয়ে কিন্তু আমাদের উপর অনেক গুম, খুন, জুলুম, নির্যাতন হয়েছে। এবং এই সংবিধানের উপর দাঁড়িয়েই কিন্তু আমরা দেখেছি 3টি অবৈধ ইলেকশন কীভাবে হয়েছে। সেখানে কিন্তু কোনো প্রকার বাধা বা কোনো জায়গা আমরা তৈরি করতে পারিনি। সেই জন্যই আমরা বলতে চাচ্ছি যে এই মুজিবীয় সংবিধান বাতিল করে নতুন একটি সংবিধান সংস্কার অথবা নতুন করে একটি সংবিধান লিখে সেটা আমরা সেই জায়গা থেকে আমরা বলছি আমাদের একটি সেকেন্ড রিপাবলিকের জায়গা তৈরি হবে। এবং সেই জায়গা থেকে আমরা চাই যে এই ধারাগুলোর থেকে ভাই যে বিষয়গুলোর কথা বললো, এখানে তো যে সর্বজন স্বীকৃত যারা থাকবেন এবং যেসব রাজনৈতিক দল বা স্টেক হোল্ডার থাকবেন, তাদের সমন্বয়ই সেই জায়গাটা তৈরি হবে। কেননা বিগত সময়ের এই সংবিধানটা আসলে পুরোপুরি মুজিবীয় সংবিধান এবং এর লুপহোলগুলা পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যবহার করেছে। এবং এখন যারা বাধা দিচ্ছে তাদের ওই লুপহোলগুলো ব্যবহার করার ওই আকাঙ্ক্ষা বা ইচ্ছা আছে বলে আমরা মনে করি। কারণ এটা নতুন করে তৈরি করলে বা সংস্কার করলে মানে তাতে কি বাধা বা বিপত্তি সেটা আমি আসলে বুঝতে পারছি না। এবং দ্বিতীয়ত ভাই আরেকটা প্রসঙ্গ তুললো যে মানে এটা আমি একটু অ্যাড করতে চাই আমাদের প্রোগ্রামের ব্যাপারে। আপনারা কিন্তু দেখেছেন মানে বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের আত্মপ্রকাশ এত বড় জমায়েত আকারে কিন্তু হয়নি। এবং এই জমায়েতগুলো কিন্তু ওই টিপিক্যাল টাইপের করে বাস ভরে ভরে টাকা দিয়ে লোক এনে কিন্তু আমরা এই জমায়েতটা করিনি। এটা পুরাটাই অর্গানিক। এবং আমাদের পুরো বাংলাদেশে যে 500-র উপরে থানা কমিটি আছে, প্রায় 50,000-এর অধিক আমাদের এখন প্রতিনিধি আছেন। তারা প্রত্যেকেই খুবই আগ্রহের সাথে এসেছেন আমাদের এই প্রোগ্রামে, এসেছেন তাদের নিজ খরচ এসেছেন। এবং আমাদের এই প্রোগ্রামের আয়োজনের যে খরচ সেটাও আমি বলতে চাই, এটা আনুমানিক 20 থেকে 22 লক্ষ টাকার মধ্যেই আয়োজনটি আমরা করেছি। এবং সেটার পুরো হিসাবটাও আমরা সামনে প্রকাশ করব। এবং এখানে যে টাকা এসছে সে টাকার জায়গাটাও ধরেন যে আমাদের যারা আমরা কমিটিতে মেম্বার আছি, প্রায় 200 মেম্বার আছে সেন্ট্রাল মেম্বার, তারা প্রত্যেকেই পেশাজীবী। এবং সেখান থেকে আমরা আমাদের প্রত্যেক মাসে আমরা একটা ফান্ড আমরা এই আমাদের ফান্ডে দিই। এবং আমরা যে এখন এই যে আমি যে টক শো করছি, এখানকার 50% হচ্ছে যে সম্মানী থাকবে তার 50% আমরা আমাদের ফান্ডে দিই। এবং আমাদের যারা প্রবাসী প্রতিনিধিরা আছেন তারা একটা মাসিক আমাদেরকে একটা ফান্ড তারা অ্যারেঞ্জ করে দেন। এবং আরও দেখা গেছে এই প্রোগ্রাম উপলক্ষে আমাদের পুরো দেশের যারা প্রতিনিধিরা আছেন তারা কোনো না কোনো জায়গা থেকে চেষ্টা করেছে যে ওই টাকাগুলো হেল্প করার। সেটা খুবই সামান্য পরিমাণে, কিন্তু সামষ্টিকভাবে দেখা গেছে আমরা সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছি। যেটা তিনি মিন করতে চাইছেন সেই জায়গাটা কিন্তু না, এই জায়গাটা আমরা খুব স্বচ্ছ রাখার চেষ্টা করছি। আমরা ওই চাঁদাবাজির জায়গা একদমই নেই। যদি এরকম দু একজন, আমি তো মিন করিনি, আমি বলেছি কারণ কারো সহযোগিতা লাগে, দু একজন যে চাঁদাবাজির জায়গা সেটা রাজনীতিতে থাকে, আমি তাই বলেছি। আমরা এই ধারাটা নতুন করে চেঞ্জ করে দেব। এবং আপনি দেখেছেন নাহিদ ইসলাম যখন তার ক্ষমতা থেকে নেমে এসেছে তার কাছে, সে কিন্তু তার ব্যাংকের হিসাব দিয়েছে। তো আমরা এই নতুন কালচারটা নতুন করে এস্টাবলিশ করতে চাই। এবং আমাদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধির কথা বললেন, আমরা কিন্তু তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। এবং আমাদের নেতৃত্ব জায়গা থেকে, কেন্দ্রের জায়গা থেকে কিন্তু আমরা ক্লিয়ার মেসেজ দিচ্ছি এই জায়গাগুলো কোনোভাবেই করা যাবে না। এবং যখনই আমরা এই প্রমাণগুলো পাই সাথে সাথে আমরা ব্যবস্থা নিই। কিন্তু আমি এটা খুব দুঃখের সাথে বলতে চাই যে আমরা বিগত কিছুদিন আগেই আমরা দেখলাম আমাদের শ্রদ্ধেয় অ্যানি ভাইয়ের একটা ভিডিও, সেখানে তিনি বলছেন যে মানে কৌশলে একটা চাঁদাবাজির ইঙ্গিতের একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। সেই ব্যাপারে কিন্তু বিএনপির যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের কিন্তু আমি কোনো বয়ান বা তাদের কোনো স্টেপ আমি এখনো নিতে দেখিনি। তো এই জায়গাগুলো পরিবর্তন করতে হবে। আমাদের প্রধানরাই যদি আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে উস্কে দেই বা বলি যে হ্যাঁ কোনোভাবে করো, সেভাবে দল চলবে বা এইভাবে চলবে, এটা না ভাঙতে পারলে কিন্তু নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা সবাইকে নিয়ে আমরা গড়তে পারবো না। তো আমার অন্যান্য দলগুলোর প্রতিও আহ্বান থাকবে যে আমরা এই সুস্থ রাজনীতির যে চর্চাটা সেটা আমরা করতে হবে। সাইফ মুসাফির, যেটি সরকারের সঙ্গে সম্পৃক্ততার কথা বলা হয় যে জাতীয় নাগরিক পার্টির এক ধরনের সরকার বা একটা আশ্রয় প্রশ্রয় বলি বা সফট কর্নার আছে এই সরকারের,
আপনার কি মনে হয় যে আপনার সেখান থেকে বেরিয়ে এসে একটা স্বতন্ত্র অবস্থান নেওয়া সেটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আসলে কতটা চ্যালেঞ্জের? কারণ একজন জেলা প্রশাসক আপনাদের গাড়ি ঠিক করে দিয়েছেন, এ ধরনের একটি আলোচনা বা একটা বিতর্ক কিন্তু রাজনীতি তৈরি জি। হয়েছে। সেখানে নাগরিক কমিটি আসলে কি, নাগরিক পার্টি কি বলবে? সেই বিতর্ক জায়গাটাকে আমি উল্লেখ করি। সেখানে ওই এলাকার যারা আহত বা নিহত ফ্যামিলির যারা ছিলেন তারা জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেছিলেন, বাসের জন্য জেলা রিকোয়েজিশন দিয়েছিলেন, সেখান থেকে সেটা পাশ হয়েছে। এছাড়া পুরো বাংলাদেশে আর এরকম কোনো একটাও ঘটনা হয়নি। সেখানকার উনারা আর কি এই জায়গাটা থেকে তৈরি করেছে। তো সেখানে জেলা প্রশাসক মনে করেছেন যে এই মানুষগুলোর জন্য একটা দেয়া ব্যবস্থা করা উচিত, এটা একটা। আর সরকারের সাথে যে আমাদের সম্পর্ক, এটা কখনোই আসলে ওই যে কথা বলা হচ্ছে যে সুসম্পর্কের জায়গাটা, সেটা নেই। একটা আমাদের যারা ছাত্র প্রতিনিধিরা যারা ছিলেন, যারা আমাদের সাথে একসাথে সহযোগিতা ছিলেন, তাদের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কের জায়গা আছে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বা রাজনৈতিকভাবে যে তাদের থেকে কোনো সুবিধা আদায় করার জায়গা আছে তা কিন্তু একদমই না। যদি থাকতো তাহলে আমরা কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, যেরকম আমরা মানে এই যে সংবিধান প্রশ্নে, চুপ্পু প্রশ্নে বা আমাদের জুলাই ঘোষণাপত্রের প্রশ্নে, এইসব প্রশ্নে কিন্তু আমরা একদিনেই কিন্তু সব পেয়ে যেতাম যদি আমাদের আসলে এত স্টেক বা এত পাওয়ারের জায়গাটা থাকতো। সেখানে কিন্তু আমাদের বর্তমান সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেই রকম সম্মান দেয়, তাদের মতামতকে সেই জায়গাটা রেসপেক্ট দেয় দেখেই কিন্তু তাদের ওই ঐক্যমতটা পৌঁছায়নি দেখে কিন্তু ওই জায়গাগুলো তৈরি হয়নি। আমাদের নাহিদ ইসলাম কিন্তু তার ক্ষমতাটা ছেড়েই আমাদের এখানে এসছে। তিনি থাকা অবস্থায় আমাদের দলের কোনো বিষয় কিন্তু তার কোনো প্রভাব ছিল না। আমরা স্বতন্ত্রভাবে প্রত্যেকটি প্যানেল আমরা নিজেরা ডিসকাশন করে গণতান্ত্রিক উপায়ে আমরা সেটা সিলেকশন করেছি, এবং এই 500 থানা কমিটি যখন আমরা গড়েছি সেখানে কিন্তু আমরা স্বতন্ত্র নেতৃত্বের জায়গা থেকে আমরা নিজেদের মতো করে কিন্তু এই জায়গাগুলো করেছি। সেখানে সরকারিভাবে কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাইনি, এটা আমি একদম মানে ক্লিয়ারলি বলতে চাই। যদি একটা কোনো জিনিস মানে কেউ প্রমাণ করতে পারে, সে জায়গা থেকে আমরা ওই দায়বদ্ধতা নিতে পারি, কিন্তু আমার মনে হয় যে এটা কেউ প্রমাণ করতে পারবে না। এবং আমি এটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কেউ প্রমাণ করতে পারবে কিনা যে সরকারের সাথে আমাদের ওই সম্পর্কের জায়গাটা আছে কিনা, যে আমরা কোনো রকম সুযোগ সুবিধা নিচ্ছি। সাইফ মুস্তাফিজ, আরেকটি যেটি আপনি বললেন যে রাষ্ট্রপতি প্রশ্নে, সেকেন্ড রিপাবলিক, প্রোক্লামেশন, অনেক কিছু বিষয়ে আপনারা স্বতন্ত্রভাবে অবস্থান নিয়েছেন কিন্তু এগোতে পারেননি নানা কারণেই। সেখানে এই বাধার জায়গাটা কোথায়, সেটি কি ভবিষ্যতে কিভাবে মোকাবেলা করবেন? এই বাধার জায়গাটা আমার মনে হচ্ছে যে বর্তমানে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি সহ কিছু দল, আর তাদের কিছুটা সদিচ্ছার অভাব। তারা আসলে মনে করছে যে এই আন্দোলনটি হয়েছেই শুধুমাত্র নির্বাচন হওয়ার জন্য। ছাত্ররা ঘরে ফিরে যাবে, ওই 90-এর মতো ছাত্ররা ঘরে ফিরে যাবে, তারপরে রাজনৈতিক দলগুলো 3 জোটের আকারে বা তাদের মতো করে হয়তো বা তারা ইলেকশন করে তারা ইলেকশনে চলে যাবে। এরপর সেই আবার 17 বছর পর আবার 2-3 হাজার মানুষ মারা যাবে, 40,000-এর অধিক মানুষ আহত হবে। তো সেই জায়গাটা আবার তারা হয়তো ওইভাবে ফিল করছে, কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ মানে ভিন্ন। আমরা বিগত সময়ে শিক্ষা নিয়েছি, আমরা দেখেছি যে 90-এর পরে আমাদের যে এরশাদ ছিলেন, যে স্বৈরশাসক এরশাদ ছিলেন, সে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে মানে তার রাজনীতিটা করে যেতে পেরেছে, এই বিদ্যমান রাজনৈতিক দলগুলোর সাথেই করে যেতে পেরেছে। তারা নেগোসিয়েশন টেবিলে কোনোবার অমুক দল তাকে টেনেছে, কোনোবার তমুক দল তাকে টেনেছে, তাকে কিন্তু কেউ বাদ দিতে পারেনি। তো এই জায়গা থেকে কিন্তু মানুষের যে ভরসার জায়গাটা, সেটাও কিন্তু অনেকটা উঠে গেছে। যে রাজনৈতিক দলগুলো যেভাবে চিন্তা করে, আপনারা দেখবেন যে শেখ হাসিনার ব্যাপারে, আওয়ামী লীগের ব্যাপারে, তাদের নিষিদ্ধকরণের ব্যাপারেও কিন্তু ওই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছায়নি। মানে এই জায়গাগুলোতে কেন তাদের সদিচ্ছার অভাব, তাদের মানে 6 মাস বা 1 বছর অপেক্ষা করলে তাদের কী ক্ষতি হচ্ছে, সেটা আমার জানার একটা জায়গা তৈরি হচ্ছে। যে তারা কি মানে কনফিডেন্ট এনাফ না, তারা কী নিয়ে ভয় পাচ্ছে যে আসলে কিছুটা সময় ক্ষেপণ হয়ে যদি সংস্কার হয়, আওয়ামী লীগের বিচার হয়, শেখ হাসিনার বিচার হয়, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়, সেখানে তাদের আসলে কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, তাদের এই সাইকোলজিক্যাল জায়গা থেকে আমি আসলে জানতে চাই, তাদের কাছ থেকে জানতে চাই। এবং আমি তো তাদেরকে মনে করি তারা এখনকার সর্ববৃহৎ রাজনৈতিক দল, এবং তাদের সেই সদিচ্ছা, তাদের সেই কনফিডেন্স থাকা উচিত জনগণের প্রতি, যে জনগণ বরঞ্চ এটাকে ওরা ওয়েলকাম করবে। আমরা তো মাঠে দৌড়াচ্ছি, আমরা প্রত্যেকেই আসলে জেলাগুলো সফর করছি, আমরা থানাগুলোতে যাচ্ছি, যখন যাচ্ছি মানুষের আকাঙ্ক্ষাটা দেখতে পাচ্ছি। তারা যেটা আসলে বিএনপি বা অন্যান্য দলের থেকে যে জিনিসটা চাচ্ছে, তারা সেটা পাচ্ছে না, বরঞ্চ তারা শুনতে পাচ্ছে যে ইলেকশনের জন্য তাদেরকে একরকম প্রেশার দেওয়ার চেষ্টা হচ্ছে, যে কখন ইলেকশন হবে, এই ইলেকশন আগে না ওই ইলেকশন আগে। কিন্তু বেসিক যে আমার সিস্টেমেটিক সংস্কার, বেসিক যে আমার আওয়ামী লীগের বিচার, এগুলো নিশ্চিত না করে আমরা মানে কিভাবে আসলে নির্বাচনের দিকে যেতে চাই। এবং সেই নির্বাচনের দিকে যাওয়ার পর তারা অনেকে বলছে যে আমাদের 31 দফা আছে, আমাদের অমুক আছে, তমুক আছে। তো সেই জায়গাটা কিন্তু আমরা প্রিভিয়াসলিও দেখেছি,
আমাদের এরকম দফার রাজনীতি কিন্তু এর আগে অনেক হয়েছে, অনেক রূপরেখা দিয়েছে, কিন্তু তার বাস্তবায়ন কিন্তু কখনই হয় নাই। সো এইখানে যেহেতু আমাদের সবার নির্বাচিত একটি সরকার আছে, তাদেরকে আমরা কিছুটা সহযোগিতা করি যেন তারা একটা সুন্দর রাজনৈতিক বন্দোবস্ত করে দিয়ে একটা সিস্টেমের কিছুটা চেঞ্জ করে দিয়ে আমাদের ওই ট্রেনে উঠিয়ে দিতে পারে। আমরা তারপর সেই ট্রেন মিলে একটা লম্বা যাত্রা আমরা নিশ্চয়ই দিতে পারবো। যে রাজনীতি, বিশেষ করে নতুন দল, আপনার দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে একটি কথা বলেছেন যে বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতি আর চলবে না। আসলে কাদের উদ্দেশ্যে বলা হয়েছে এটি? এটা সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলা হচ্ছে, শুধু বাংলাদেশ পাকিস্তান না, আমেরিকা চায়না যত পন্থী আছে সবই কোনো বাংলাদেশ পন্থী পন্থী আসলে চলবে না, শুধুমাত্র বাংলাদেশ পন্থী রাজনীতি হবে। এটাই তার মূল বক্তব্য ছিল। কারণ আমরা বিগত সময় দেখেছি যে আওয়ামী লীগ আসলে ভারতের উপরে কতটা নির্ভরশীল ছিল এবং ভারতের মেকানিজমেই কিভাবে তারা আসলে পরিচালিত হয়েছে। এবং অন্যান্য দলগুলোরও কিন্তু কোনো না কোনো দেশের সাথে একটা বিশেষ পাকিস্তানপন্থী কি ছিল কেউ? বিশেষ সখ্যতা, মানে কোনো না কোনো দেশের সাথে তো অনেকগুলো দলেরই বিশেষ সখ্যতা আমরা দেখতে পেয়েছি। তো সেই জায়গা থেকেই বলা, কিন্তু বিশেষ করে আমার মনে হয় যে আওয়ামী লীগকে আমাদের জায়গা থেকে আমরা উদ্দেশ্য করেছি যে তারা ওই কালচারটা তৈরি করেছে এবং সামনের দিনগুলোতে যেন অন্য কোনো রাজনৈতিক দল ওই চর্চার মধ্যে না ঢোকে, সেটাই একটা আহ্বানের জায়গা ছিল। যে আর আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করতে যে ভাইয়ের বিষয়টা, যে উনি বললো যে আসলে মানে জনগণ তো জনগণের কাছে যাচ্ছেন না কেন, বা জনগণের ভোটের ব্যাপারটা, আমরা তো জনগণের কাছে যাচ্ছি, তারা তো আসলে নির্বাচন চাচ্ছে না। তো আমাদের জনগণ আর তাদের জনগণ ভিন্ন কিনা এটা আমি আসলে বুঝতে চাই। তাদের অনেক কর্মী সংখ্যা আছেন, সেই নেতাকর্মীর একটা ভাষা হতে পারে, তাকে যদি তারা জনগণ হিসেবে কাউন্ট করে সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা আপামর যে জনতা, মাঠের কৃষক থেকে শুরু করে চায়ের দোকানদার থেকে শুরু করে সবাই চাচ্ছে একটা সিস্টেমগত চেঞ্জ। এবং অবশ্যই ইলেকশনের বিকল্প কিছুই নেই, আমরা চাই যে একটা গণতান্ত্রিক একটা সুস্থ ধারার নির্বাচন হবে। কিন্তু আমাদের যে সংস্কারগুলো হচ্ছে, আমাদের নির্বাচন সংস্কার কমিশনের জায়গাটা কিন্তু এখনও ফুললি ফাংশনাল হয়নি, আগের কাঠামোতেই কিন্তু রয়ে গেছে। তো তাকে একটা ট্রায়াল অ্যান্ড এরর পিরিয়ডে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু আমাদের একটা স্থানীয় সরকারি নির্বাচনের দিকে যাওয়া উচিত। তো সেইখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা কোন দিকে যেতে পারে। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের দলীয় একটা ঐক্যমত হতে পারে। আর তারা অন্য সব ইলেকশনকেই কিন্তু তারা ওয়েলকাম করছে না। ইভেন আমরা দেখলাম ডাকসু বা ছাত্র সংসদগুলো, আমাদের যে মানে বিশ্ববিদ্যালয়গুলোতে যে হল সংসদ নির্বাচনগুলো হয়, সেটার ব্যাপারে কিন্তু তারা মানে আগ্রহী না। তারা শুধুমাত্র আসলে চাচ্ছে যে জাতীয় নির্বাচনটা কখন হবে। এবং আমি দেখতে পাচ্ছি না আসলে জনগণ ওইভাবে চাচ্ছে, যে তারা বরঞ্চ চাচ্ছে আমাদের যে বাজারের খাদ্যদ্রব্যের ঊর্ধ্বগতি, আমাদের যে নিরাপত্তার এখন যে ঝুঁকির জায়গাগুলো তৈরি হচ্ছে, সেগুলো যেন কতভাবে নিশ্চিত করা যায়, সেগুলোর সুরক্ষাগুলো কতভাবে সুনিশ্চিত করা যায়, সেটা তারা চাচ্ছে। এবং সেটা করার জন্য আমাদের সিস্টেমের ওই চেঞ্জগুলো এনে দিতে হবে। সাইফুল স্যার, আলোচনাটা শেষ করতে চাই, 1 মিনিট একটু জানতে চাই, সেটা হচ্ছে বিএনপির আমি আরেকটা পয়েন্ট নোট করে রেখেছিলাম যে ভাই আরেকটা ব্যাপার বললেন যে সরকারের সুবিধাভোগী। তো সরকারের সব থেকে বড় সুবিধাভোগী আমি মনে করি বিএনপি। আমলাতান্ত্রিক যে জায়গাগুলো ছিল, আগে ছিল বিএনপি আওয়ামী লীগের লোকজন, এখন সেটা রোটেট করে এখন বিএনপির লোকজনই কিন্তু বসে আছে। ডিসি বলেন বা বিভিন্ন সচিবালয় কেন্দ্রিক যারা বলেন, বেশিরভাগই আপনি মোটামুটি ধরেন 90% বিএনপি কেন্দ্রিক লোক, এবং তারা পরিচয়ই দেয় যে হ্যাঁ আমি এতদিন অনেক কষ্ট করেছি, বঞ্চিত ছিলাম, এখন আমরা পারপাস সার্ভ করছি। সো আসলে উনি হয়তো উনাদেরকেই মেনশন করেছেন। এবং নরসিংদীতে কয়েকদিন আগের একটা ঘটনা আমি বলি, যে সেখানে যে ডিসি ছিলেন সে কিছুটা ছাত্রদের প্রতি একটু তাদের একটা সফট কর্নার বা ভালোবাসার জায়গা ছিল, সেটাকে তারা বদলি করে একজন বিএনপি পন্থী ডিসি বসেছেন। সো সারা দেশে আমি বলতে পারি মোটামুটি 90% এই ঘটনাই ঘটছে। আপনারা যারা মাঠে যান বা মাঠের যে খবরগুলো পান, এটা কিন্তু জানেন। সাইদ মুস্তাফিজ যেটি বিএনপির পক্ষ থেকে বলেছে, আমি শুধু 1 মিনিট এটি জানতে চাই যে তা এই মাসের মধ্যে যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না হয়, তাহলে তারা রাজনৈতিক দলগুলো বসে কর্মসূচি দিবে, সেরকম একটি কথা বলা হয়েছে। এটি আসলে নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে নতুন রাজনৈতিক চাপের মধ্যে পড়বে কিনা? না, আমরা একদমই কোনো চাপের মধ্যে আমাদের ফেলবে না। কারণ আমরা তো বললাম যে আমাদের সাথে আমি বলি যে আমরা মানে হচ্ছে যে পুরো 18 কোটি মানুষ। তারা যদি চায় 1 মাসের মধ্যে, আমরা বলবো যে অবশ্যই দিতে হবে।